হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নতুন অনগোয়িং ড্রামা ডেটিং অ্যালিস প্যারেজ নিয়ে হাজির হয়েছি। এটি হলো সিডিউসিং ড্রেক পালমার সেকেন্ড সিজন। তোমরা যারা প্রথম সিজনটি দেখোনি তাদের জন্য একটু শর্টে কাহিনী বর্ণনা করি। কাহিনীটি হলো অ্যালিস নামের একটি মেয়ের যে তার বেস্ট ফ্রেন্ডকে পছন্দ করত, কিন্তু তার বেস্ট ফ্রেন্ড ড্রেক পালমা নামের এক ছেলের সাথে প্রেমের অভিনয় করতে বলে। আর এই প্রেমের অভিনয় করতে গিয়েই সে সত্যি সত্যি ড্রেক পালমাকে ভালোবেসে ফেলে। কিন্তু ড্রেক পালমা আবার একটু প্লেবয় টাইপের ছিল, সে অত কেয়ার করতো না অ্যালিসকে। অন্যদিকে তারই কাজিন ট্রিপ আবার অ্যালিসকে খুবই পছন্দ করত। এখন তাদের এই ত্রিকোণ ভালোবাসা কোন দিকে মোড় নেয় সেটাই আমরা দেখতে চলেছি। তো সিডিউসিং ড্রেক পালমার শেষে আমরা দেখেছিলাম অ্যালিস পড়াশোনার জন্য নিউ ইয়র্কে চলে যাচ্ছিল। তাই সে যাওয়ার আগে শেষবারের মতো ড্রেক পালমার কাছে বিদায় নিতে আসে। আর এখানে ড্রেক পালমা বলে বুঝতে পেরেছে এখন আমাদের ডিস্টেন্স লাভ স্টোরি মেনটেন করে চলতে হবে। এরপর কাহিনী চলে আসে বর্তমানে, যেখানে আমরা এয়ারপোর্টে প্রথমে অ্যালিসকে দেখতে পাই। সে কারোর সাথে ফোনে কথা বলছিল আর তাকে জিজ্ঞেস করছিল সে কেমন আছে। তখনই আমরা ড্রেককে দেখতে পাই। ড্রেক বলছিল আমি ঠিক আছি, আমার ব্যাপার নিয়ে চিন্তা করতে হবে না। তখনই অ্যালিস একটি বই দেখে যেটার ওপরে অ্যালিস জাইরেল প্যারেজ লেখা ছিল, আর সেটি পেস্ট্রি মাস্টার শেফের বুক ছিল। অর্থাৎ আমরা বুঝতে পারি অ্যালিস এখানে নিউ ইয়র্ক থেকে মাস্টার শেফের ডিগ্রি কমপ্লিট করে ফিরছে। এর মাঝখানে আমরা ট্রিপকে দেখতে পাই, সেও কারোর সাথে ফোনে কথা বলছিল। এখন এখানে আমাদের বোঝানো হয় না যে আসলে অ্যালিস কার সাথে কথা বলছিল, ট্রিপ নাকি ড্রেক। আর এখান থেকেই কাহিনী শিফট হয়ে 4 বছর পেছনে চলে যায়, যেখানে অ্যালিস হোস্টেল রুমে দাঁড়িয়েছিল আর সেখানকার স্টাফ তাকে সবকিছু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছিল আর ঘুরিয়ে ঘুরিয়ে তার রুমটি দেখাচ্ছিল। এরপর মহিলাটি একটি বেডের কাছে এসে থেমে গিয়ে বলে কে হয়তো রুমে নেই। এটা শোনা মাত্র অ্যালিস বলে কে? তখন মহিলাটি বলে হ্যাঁ তোমার রুমমেট, তুমি হয়তো জানো না তোমার প্যারেন্টসরা আমাকে স্পেশালি রিকোয়েস্ট করেছে আমি যেন এই বিল্ডিং এর সব থেকে ব্রিলিয়ান্ট বাচ্চাকেই তোমার রুমমেট বানাই। আসলে অ্যালিস পড়াশোনায় খুব একটা ভালো না, আর এই কারণেই তার মা তাকে নিউ ইয়র্কে পাঠিয়ে দিয়েছে পড়াশোনা করার জন্য। এরপর অ্যালিস চারিদিকটা ভালোভাবে ঘুরে ঘুরে দেখছিল আর ভাবছিল যেই সাবজেক্ট নিয়ে ভর্তি হয়েছি যাই হোক কাউকে তো পাশে পাবো আমার অ্যাসাইনমেন্ট করে দেওয়ার জন্য। এরপর মিস রেচেল অ্যালিসকে বুক লিস্ট ধরিয়ে দেয়। এটা দেখা মাত্রই অ্যালিস ভাবে নিউ ইয়র্কে আসতেই পারলাম না, এখনই এসবের এত তাড়া কিসের। আসলে অ্যালিস অনেকটা আমার মতো ফাঁকিবাজ, পড়াশোনা একদমই করতে চায় না। আর পড়াশোনার এত প্রেশার দেখে তার আগেই মন খারাপ হয়ে যায়। তখনই মিস রেচেল তাকে রুমের চাবি ধরিয়ে দেয় আর বলে অন্য কিছুর প্রয়োজন হলে অবশ্যই যেন তাকে জানানো হয়। এটা বলেই মিস রেচেল সেখান থেকে বিদায় নিয়ে চলে যায়। আর অ্যালিস সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে মাত্র 2 জন আমরা এখানে, এখন আমি কি করব। এরপর সে বসে বসে ভাবে জানি না কে আসলে কেমন হবে, সে কি আমার আগের স্কুলের কে এর মতো হবে। এরপর সে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে করতে বলে প্লিজ ঈশ্বর আমার রুমমেট যেন অনেক ভালো হয়। তোমরা যারা যারা সিজন 1 দেখেছো তারা তো জানোই কে আসলে অ্যালিসের বেস্ট ফ্রেন্ড শিনের গার্লফ্রেন্ড ছিল, কিন্তু একসময় এই কে ড্রেকের জন্য তার বেস্ট ফ্রেন্ড শিনকে ধোকা দেয় আর এই শিনই তাকে ড্রেকের সাথে ভালোবাসার অভিনয় করতে বলে। যাই হোক অ্যালিস এসব ভাবতে ভাবতে বোর হয়ে সে বিছানায় উঠে বাচ্চাদের মতো লাফালাফি শুরু করে দেয়। এরপর আমরা দেখি কেউ একজন ঘুমাচ্ছে আর অনবরত তার ফোন বেজে যাচ্ছিল। আসলে ড্রেককে অ্যালিসই ফোন দিয়েছিল। এরপর ড্রেক ঘুম ঘুম চোখে ফোন রিসিভ করলে অ্যালিস বলে হাই ড্রেক বেবি, আমি তোমাকে খুবই মিস করছি, 1 সপ্তাহ হয়নি ফিলিপিনো ছেড়ে এসেছি আমি, এখনই তোমাকে মিস করতে শুরু করে দিয়েছি। তখন ড্রেক বলে এত রাতে তুমি আমাকে কেন কল করেছো সেটা বলো। অ্যালিস তখন বলে এখানে মাত্র বিকেল 5টা বাজে আর আমি কি করব, কেউ নেই এখানে কথা বলার মতো। তখন ড্রেক বলে অন্য মানুষদের সাথে গিয়ে কথা বলো, এটা তো তুমি অনেক ভালো পারো, আমার সাথে যখন তোমার প্রথম দেখা হয়েছিল এভাবে আমার মাথা নষ্ট করে দিয়েছিলে কথা বলতে বলতে। অ্যালিস তখন একটু মন খারাপ করে আর রাগ করে তার দিকে আর তাকায় না। তখনই ড্রেক বলে তোমার বুকের ভাঁজটা স্পষ্ট দেখা যাচ্ছে
এবার একটু পজিশনটা চেঞ্জ করো। এই ড্রেক বেটা আসলে একটা লুচু, কি আর বলবো। ইউরি আর ড্রেক দুইটা দুই ক্যারেক্টার। আমাদের সেকশন এর ইউরি কিন্তু অনেক ভালো ছিল। এইদিকে ড্রেক আবার সম্পূর্ণ তার উল্টোটা। যাই হোক, এরপর অ্যালিস শুয়ে পড়ে। অন্যদিকে ড্রেকও তখন শুয়ে শুয়ে তার সাথে কথা বলছিল। অ্যালিস এখানে ড্রেককে বলে, তুমি তো আমাকে একদমই ভালোবাসো না, একটুও মিস করো না। তখন ড্রেক তার দেওয়ার রিংটি দেখিয়ে বলে, এই জন্যই আমি এই রিংটি সবসময় আমার সাথে রেখেছি। যাই হোক, তুমি কি তোমার রুমমেটের সাথে দেখা করেছো? তখন অ্যালিস বলে, না, তার নাম কেই। আমি তো ভাবছি সেই স্কুলের কেইচু আবার না হয়ে যায়। সে যেই হোক, তার সাথে কথা বলার চেষ্টা করো। আর তুমি তো ইংরেজিতে খুবই দুর্বল, তারপরেও তার সাথে কথা বলো। কেউ অত ইংলিশ গ্রামার গুরুত্ব দেয় না। এরপর ড্রেক ফোন রাখতে চায়, বলে যে আমার কালকে বাবাকে হেল্প করতে হবে, আমি এখন ফোন রেখে দিচ্ছি। এরপর তারা একে অপরকে গুড নাইট কিস দিয়ে এভাবেই ফোন রেখে দেয়। পরদিন সকালে আমরা ট্রিপকে দেখতে পাই। আর আমরা সিজন 1-এ যেমনটা দেখেছিলাম, ট্রিপও কিন্তু নিউ ইয়র্কে এসেছে। তবে সিজন 1-এ ট্রিপের চরিত্রে যে অভিনয় করেছে সে কিন্তু অন্য একজন ছিল, তাকে আমার বেশ ভালোই লাগতো। আর এইবার এখানে আমাদের সবার প্রিয় জিকে পলিনাকে দিয়েছে। যাই হোক, ট্রিপ বাড়ি ফিরে তার বাবার সাথে কথা বলছিল। আর তার বাবাকে বলছিল সে কেন টোফারকে নিউ ইয়র্কে পাঠিয়েছে তার সাথে থাকার জন্য। এই টোফার হলো ড্রেক আর ট্রিপের কাজিন। টোফার আবার দরজার বাইরে থেকে ট্রিপের কথা শুনছিল। তখনই ট্রিপ বের হয়ে আসে। আসলে এই টোফার আবার খুবই অ্যানোয়িং ছিল, যার জন্য ট্রিপ তাকে একদমই পছন্দ করতো না। সে তার বাবাকে ফোন করে জানায় সে যেন এক্ষুনি এখান থেকে চলে যায়। কিন্তু ট্রিপের বাবা জানায় খুব শীঘ্রই টোফার তোমার কাজে আসবে, আর আশা করি তোমার বিজনেস ট্রিপ আর পড়াশোনা নিউ ইয়র্কে ভালোই হবে। এটা বলেই তার বাবা তার ফোনটা রেখে দেয়। ট্রিপকে আর তার বাবা কিছু বলার সুযোগই দেয় না। এই পাশ থেকে ট্রিপ হ্যালো হ্যালো করতেই থাকে। এটা দেখে টোফার আবার এটার মজা নেয়। ট্রিপ এসব সহ্য করতে না পেরে বের হয়ে যায়। তখনই আবার টোফার এসে বলে, কোথায় যাচ্ছ? ট্রিপ বলে, খাবার খেতে। তুমি কি যেতে চাও? টোফার বলে, কোথায় খাবার খেতে যাচ্ছ? তখন ট্রিপ বলে, এত প্রশ্ন কেন? টোফার তখন বলে, তোমার দেখছি পিএমএস আছে, একদম ড্রেকের মতো কথা বলছো। এটা শোনা মাত্রই ট্রিপ ভীষণ রেগে যায় আর বলে, আর একবার যদি ড্রেকের নাম উচ্চারণ করো তাহলে তোমাকে এই ঠান্ডায় বাইরেই ঘুমাতে হবে। টোফার তখন বলে, আরে জাস্ট মজা করছিলাম। এরপর তারা দুজন বের হয়ে যায়। অন্যদিকে আমরা কেন্ট আর আয়াকে দেখতে পাই। তোমরা যারা সিজন 1 দেখেছো তারা তো জানোই আয়া হলো অ্যালিসের ফ্রেন্ড আর কেন্ট হলো তার বয়ফ্রেন্ড। তাদের সিজন 1-এ রিলেশনশিপ শুরু হয়েছিল। আর এখানে কেন্ট বারবার করে আয়াকে রিকোয়েস্ট করেছিল যেন সে তার সাথে আজ রাতে ডিনারে তার বাড়িতে যায়, কিন্তু আয়া তাকে সরাসরি মানা করে দেয় আর বলে, আমি জানি আমি তোমার বাসায় ডিনারে গেলে তুমি তোমার বাবা মায়ের সাথে আমাকে পরিচয় করিয়ে দিবে। কেন্ট তখন বলে, আমাদের সম্পর্কের 6 মাস হয়ে গিয়েছে, এখনো যদি তুমি এমনটা বলো তাহলে কিভাবে হবে? তুমি কি আমাকে ভালোবাসো না? তখন আয়া বলে, আমি অবশ্যই তোমাকে ভালোবাসি, কিন্তু এখন আমি তোমার বাবা মায়ের সাথে দেখা করার জন্য প্রস্তুত নই। তখন কেন্ট বলে, আয়া আমি তোমার ব্যাপারটা বুঝতে পারি না। অন্য মেয়েরা তাদের বয়ফ্রেন্ডের বাবা মায়ের সাথে দেখা করার জন্য পাগল হয়ে যায়, আর সেখানে তুমি কেন এমনটা করছো? যাই হোক, তুমি তোমার শিনের কাছেই যাও। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। আসলে শিন আয়ার ক্রাশ ছিল, আর এই জন্য কেন্ট এই কথাটা বলল। এরপর আমরা ড্রেককে দেখতে পাই। সে ফটোগ্রাফি করাচ্ছিল আর পাশেই তার বাবা আর ক্যাটরিনাও দাঁড়িয়েছিল। কিন্তু এখানে ড্রেক এমন ভাবে ফটো উঠাচ্ছিল, তার বাবা তার কাছে এসে বলে, মনে হচ্ছে তুমি কোনো ফিউনারেলের ছবি উঠাচ্ছ। এটা শুনে ড্রেক বলে, আমি তো এভাবেই ছবি ওঠাবো, যদি তোমার ভালো না লাগে তাহলে বলো, আমি রুমে চলে যাচ্ছি। আসলে ক্যাটরিনা প্রেগনেন্ট, আর ক্যাটরিনা হলো ড্রেকের বাবার সেকেন্ড ওয়াইফ, আর এটা ড্রেক কিছুতেই মন থেকে মেনে নিতে পারেনি, কিন্তু এখন কিছুটা আস্তে আস্তে মেনে নিচ্ছে। এরপর ক্যাটরিনা তাকে বলে, প্লিজ স্মাইল করো। এরপর তারা তিনজন একসাথে ছবি উঠায়। ড্রেক তখন ক্যাটরিনার বেবি বাম্পের দিকে তাকিয়েছিল, আর সে ভাবছিল, জানি না আমার ভাই কেমন হবে, আমি তাকে অনেক ভালোবাসবো। আমি বাচ্চা খুবই পছন্দ করি, আমার ইচ্ছা আছে নিজেরও বাচ্চা হবে, কিন্তু সেটার জন্য অনেক অপেক্ষা করা লাগবে। এরপর তারা তিনজন মিলে একসাথে ফ্যামিলি ফটোশুট করে, আর ফটোশুট শেষ
শেষে ড্রেক সেখান থেকে বাসার মধ্যে চলে আসছিল। সে অ্যালিসনকে বারবার ফোন করছিল, কিন্তু অ্যালিসন তার ফোন রিসিভ করছিল না। সে ভাবছিল অ্যালিসন নিশ্চয়ই আবার কোনো বিপদে পড়েছে। তখনই তার বাবা তার কাছে আসে আর তাকে জানায়, আমি জানি তুমি নিউ ইয়র্ক যেতে চাচ্ছ। তখন ড্রেক বলে, হ্যাঁ আমি কি যেতে পারি? তখন তার বাবা মাথা নেড়ে না জানায়। ড্রেক তো তখন ভীষণ রেগে যায় আর বলে, এটা কিন্তু খুবই অন্যায়। আমি তোমার কথা মতো এইসব জামা কাপড় পরে ফটোশুট করলাম, এরপরেও তুমি কিভাবে এমনটা বলতে পারো বাবা? এটা বলে সে তার বাবার দিকে তাকিয়ে থাকে। তখন তার বাবা বলে, তুমি অবশ্যই নিউ ইয়র্ক যাবে, কিন্তু তার আগে আমার একটি শর্ত আছে। ড্রেক তখন বলে, আবার কি শর্ত? তখন ড্রেকের বাবা জানায়, তোমার মাইনর ক্লাসগুলোর জন্য এপি পরীক্ষা দাও, যদি সেইটাতে পাশ করো তাহলে আমি তোমাকে ছুটিতে নিউ ইয়র্ক যাওয়ার পারমিশন দিব। ড্রেক তখনই স্মাইল করে বলে, তুমি তো জানোই না বাবা, তোমার ছেলে একটা জিনিয়াস, তাহলে আগেই টিকিট রেডি রাখো, আমি এখন পড়তে যাচ্ছি। এটা বলেই ড্রেক ওপরে তার রুমে চলে যায়। এরপর আমরা ড্রেক, ট্রিপ আর অ্যালিসকে শুয়ে থাকতে দেখি। তারা নিজ নিজ জায়গা থেকে যে যার মতো নিজেদের নিয়ে ভাবছিল। অ্যালিস এখানে শুয়ে শুয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করছিল আর বলছিল, যেভাবেই হোক আমাকে আমার অ্যাডভার্টাইজিং কোর্সটা সম্পন্ন করতেই হবে। আমার মামি আমাকে নিয়ে যে স্বপ্ন দেখে সেটা আমাকে পূরণ করতেই হবে, আমাকে পারতেই হবে, আর আমি এটা করে দেখাবো যে আমিও পারি। লেটস গো অ্যালিস। এটা বলেই সে নিজেই কথা বলতে থাকে। অন্যদিকে ড্রেক আবার শুয়ে শুয়ে ভাবছিল, যেভাবেই হোক আমাকে আমার ক্যারিয়ার বিল্ড করতে হবে, আর আমি যেন অ্যালিসকে বিয়ে করে আমাদের ফ্যামিলি বিল্ড করতে পারি। অন্যদিকে ট্রিপ ভাবছিল, অনেক দিন হয়ে গিয়েছে অ্যালিসের কাছ থেকে দূরে আছি, কিন্তু এখনো আমি অ্যালিসকে অনেক মিস করি। এভাবেই রাত পেরিয়ে সকাল হয় আর আমরা দেখি অ্যালিস এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছিল। তখনই কেউ এসে তাকে ডেকে ওঠায়। এটা আর অন্য কেউ না, তারই রুমমেট কেই ছিল। কেইকে দেখে অ্যালিস চোখ মুছতে মুছতে বলে, আমি আবার কি করলাম? মাত্রই তো খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি। ঘুম ঘুম চোখেই অ্যালিস তখন বলে, এটা কি সত্যি তুমি কেই? আসলে এটাই সেই কে যে তার স্কুলে পড়তো। এরপর কেই তাকে বলে, অ্যালিস জাইরেল প্যারেজ, আমি তোমাকেই বলছি, খাবার খাওয়ার পর এগুলো পরিষ্কার করনি কেন? তখন অ্যালিস কে এর কাছে এসে বলে, আমি তো এগুলো করতে পারি না। তখন কেই রেগে বলে, তাহলে তুমি এখানে কি করছো? অ্যালিস তখন বলে, কেন, পড়াশোনা করার জন্য এসেছি। এটা শোনা মাত্রই কেই হাসতে হাসতে সেখান থেকে চলে যায় আর বলে, অ্যালিস জাইরেল প্যারেজ যে আমাদের ব্যাচের সব থেকে খারাপ স্টুডেন্ট ছিল, সে কিনা এখানে পড়াশোনা করতে এসেছে। অ্যালিস তখন বলে, এভাবে বলো না, লাস্ট সেমিস্টারে আমার গ্রেড অনেক ভালো এসেছিল। এরপর অ্যালিস কে এর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর নিজেই মনে মনে বলতে থাকে, কত সুন্দরী কেই, আমি তার মতো হতে চাই। তখনই কে আবার চিল্লানো শুরু করলে সাথে সাথে গিয়ে অ্যালিস সেই খাবারগুলো পরিষ্কার করে ডাস্টবিনে ফেলে দেয়। আর কে এসে সরি বলে আর বলে, আমি সত্যি বাসন মাজতে পারি না, এখন থেকে আমি ডিসপোজেবল বাসন কিনবো। তখন কে বলে, তোমার ইচ্ছা। এরপর অ্যালিস কে এর কাছে এসে তাকে জিজ্ঞেস করে, আচ্ছা কে, তোমার কোর্স কি? এটা শোনা মাত্রই কে তার দিকে তাকায় আর বলে, কোর্স দিয়ে সাবজেক্ট বোঝাই, তোমার প্রশ্নটা হবে আমার ডিগ্রি প্রোগ্রাম কি? অ্যালিস তখন বোকার মতো মাথা চুলকাতে থাকে। আসলে এই অ্যালিস একেবারেই বোকা। এরপর সে আবারও কে এর কাছে তার ডিগ্রি প্রোগ্রাম সম্পর্কে জানতে চায়। তখন কে বলে, অ্যাডভার্টাইজিং, অর্থাৎ সেম সাবজেক্ট। এটা শুনে অ্যালিস বেশ খুশি হয়, কিন্তু কে এখানে 1 বছর আগে থেকেই আছে। কেই তখনও পড়ার টেবিলেই বসেছিল, অর্থাৎ সে পড়াশোনা করছিল। তখনই অ্যালিস তাকে বলে, চলো জগিং করে আসি। কেই তখন অ্যালিসকে বলে, তোমার কি মাথা খারাপ যে এখন আমি জগিং এ যাব? এটা শুনে বেচারি অ্যালিস সেখান থেকে চলে যায়। অন্যদিকে টোফার আবার ট্রিপকে অনেক বেশি ডিস্টার্ব করতে শুরু করে, তাকে ঘুম থেকে ওঠানোর জন্য। এক পর্যায়ে ট্রিপ অনেক বেশি রেগে যায় আর ট্রোফারের ওপর চিল্লানো শুরু করে দেয়। তখন ট্রোফারের মনটা একটু খারাপ হয়ে যায় আর সে সেখান থেকে রাগ করে চলে যায়। তখন ট্রিপ আবার ভাবে, এর আবার কি হলো কে জানে। এরপর সে নিজে ভাবে যে আজকে আমার এনওয়াইসি তে প্রথম দিন। এনওয়াইসিইউ হলো তার ভার্সিটির নাম। সে ভাবে, এখানে আমার কোনো বন্ধু নেই, এখানে আমি একা, আমার অনেক বেশি নার্ভাস লাগছে। এরপর সে নিজেকে বলে, যেভাবেই হোক আমাকে আমার বেস্টটা দিয়ে ট্রাই করতে হবে আর এখান থেকে ফিলিপিনো ব্যাক করতে হবে। আমাকে ড্রেকের থেকে বেস্ট হতে হবে। কিন্তু ড্রেক তো অলরেডি বেস্ট, কারণ তার কাছে অ্যালিস
সারপ্রাইজ আছে। অন্যদিকে অ্যালিসকে দেখা যায় সে সকাল সকাল জগিং এ বের হয়ে গিয়েছে আর তখনই তাকে ড্রেক ফোন করে। তখন অ্যালিস ড্রেকের ফোন রিসিভ করে বলে, কি ব্যাপার, তুমি কি সকাল সকাল আমাকে মিস করতে শুরু করে দিয়েছো? ড্রেক তখন বলে, হ্যাঁ, দূরে থেকে তো অনেক বেশি মিস করছি, কাছে থাকলে তোমাকে একদম বুঝিয়ে দিতাম। অ্যালিস তখন বলে, তুমি কি শুধু আমার শরীর নিয়েই পড়ে আছো, আমাকে কি একটুও ভালোবাসো না? তখন ড্রেক বলে, আরে মজা করছিলাম। এরপর ড্রেক তার ফোনটা কেটে দেয়, যেটা দেখে অ্যালিসের মেজাজটা অনেক খারাপ হয়ে যায়। তখনই তার পাশ দিয়ে ট্রিপ যাচ্ছিল। ট্রিপ তখন তাকে সেভাবে খেয়াল করে না, কিছুক্ষণ পরেই সে বুঝতে পারে এটা হয়তো অ্যালিস ছিল। তারপরে সে পেছনে তাকিয়ে আবার নিজেই নিজেকে বলে, অ্যালিস তো ফিলিপিনো তো আছে, সে এখানে নিউ ইয়র্কে কি করবে? আসলে আমারই মাথা নষ্ট হয়ে গিয়েছে, আমি যেদিকেই যাই চারিদিকে শুধু অ্যালিসকেই দেখতে পাই। আর এছাড়াও অ্যালিস আমার কাজিন ড্রেককে এতটাই ভালোবাসে যে তাকে ছেড়ে সে একা একা নিউ ইয়র্কে আসতেই পারে না। এটা বলেই সে তার ক্যাম্পাসের পথে হাঁটতে শুরু করে দেয়। অন্যদিকে দেখা যায় আয়া তার নতুন হেয়ার কালার করেছে আর সেটা সে কেন্টকে দেখাতে চাচ্ছে, কিন্তু কেন্ট তার কথার পাত্তাই দিচ্ছে না। আয়াকে অবশ্যই হেয়ার কালার করে আগের থেকে ভালোই লাগছে আমার কাছে। যাই হোক, কেন্ট যে তাকে পাত্তা দিচ্ছে না এটা বুঝতে পেরে আয়া তখন নিজেই নিজে বলে, আমি কি এমনি এমনি এরকমটা করেছি? আমি তো শুধুমাত্র তার বাবা মায়ের সাথে দেখা করতে ভয় পাচ্ছি, এই জন্য এরকমটা করেছি। এরপর সে দুষ্টুমি করে আস্তে আস্তে কেন্টকে ডাকতে শুরু করে, কিন্তু এরপরেও কেন্ট তার দিকে তাকায় না বা তার কথার গুরুত্বও দেয় না। এতে করে আয়ার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তাই সে আলতো করে গিয়ে কেন্টের পিঠের ওপর শুয়ে পড়ে। তাদের এই দুষ্টু মিষ্টি প্রেম দেখতে কিন্তু ভালোই লাগছে। এরপর কেন্ট আয়ার সাথে কথা বলে আর বলে, আমি আমার বাবা মায়ের সাথে তোমাকে দেখা করতে চেয়েছি, তারা কোনো মনস্টার না যে তাদেরকে দেখে ভয় পেতে হবে। এভাবেই কেন্ট আর আয়া একে অপরের সাথে দুষ্টু মিষ্টি ঝগড়া করতে করতেই তাদের সময় পার করে দেয়। অন্যদিকে ড্রেকের বাবা ড্রেককে এসে তার রেজাল্ট জানতে চায়। তখন ড্রেক বলে, আমি সেই ব্যাপারে জানি না, ভালোই হবে কারণ আমি ভালো পরীক্ষা দিয়েছি। তখন তার বাবা বলে, ঠিক আছে, তোমার আন্টি ক্যাটরিনা বাসায় নিয়ে চলো, আমরা একসাথে খাবার খেয়ে নিই। এরপর তার বাবা আরো বলে, তোমার আঙ্কেল জানালো টোফার নাকি ট্রিপের বাসাতেই রয়েছে আর সেটা নিউ ইয়র্কে। আর আমি যতদূর জানি অ্যালিসের ড্রমেটরিও তাদের বাসার খুবই কাছে। অ্যালিস তো লাস্ট সেমিস্টারে হায়ার গ্রেড পেয়েছিল, যার ফলে সে NYCU তে চান্স পেয়ে গিয়েছে। ড্রেক তখন তার বাবাকে বলে যে সে কেন তাকে এগুলো বলছে। তখন তার বাবা জানায়, তুমি আমার একমাত্র ছেলে, তাই আমি চাই না তুমি আমাকে ছেড়ে অন্য কোথাও যাও। এইটা শুনে ড্রেক একটু ইমোশনাল হয়ে বলে, তুমি খুবই বাজে বাবা। তখন তার বাবা তার গালে হাত নেড়ে বলে, আর তুমি হলে কিউট। এরপর তারা দুইজন একসাথে খাবার খায়। অন্যদিকে অ্যালিস জগিং শেষে পার্কের বেঞ্চে বসেছিল। তখনই একটি মেয়ে এসে তার সাথে পরিচিত হয়। মেয়েটি জানায় তার নাম ক্যারেন। তখন অ্যালিস বলে, আমার নাম অ্যালিস জাইরেল প্যারেজ। তখন কারেন বলে, আমি কি তোমাকে জেই অর জাইরিল বলে ডাকতে পারি? এটা শুনেই তখন অ্যালিসের ট্রিপের কথা মনে পড়ে যায়, কারণ ট্রিপও তাকে জেই আর জাইরিল বলে ডাকতো। এটা ভেবেই তার তখন খুবই ট্রিপের কথা মনে পড়ে, কারণ ট্রিপ তার অনেক ভালো বন্ধু ছিল। এরপর অ্যালিস ক্যারেনকে বলে, তুমি আমাকে অ্যালিস বলেই ডাকতে পারো। তারপর অ্যালিস ক্যারেনের কাছে তার FB অ্যাকাউন্ট চাই বন্ধু হওয়ার জন্য, কারণ তার কোনো বন্ধু ছিল না। কারেন তখন বলে, হাউ সুইট, তুমি আমার ছোট বোনের মতো। এরপর ক্যারেন তার FB অ্যাকাউন্ট দিয়ে দেয়। তখন অ্যালিস বলে, তুমি কি বাই এনি চান্স ফিলিপিনো? তখন ক্যারেন বলে, হ্যাঁ আমি ফিলিপিনো, কিন্তু আমি এখানেই বেড়ে উঠেছি। আর তোমার ব্যাপারটা কি? তখন অ্যালিস বলে, আমি ফিলিপিনোতেই জন্মগ্রহণ করেছি আর সেখানেই বেড়ে উঠেছি, কিন্তু এখন এখানে ফ্যামিলি ছেড়ে পড়াশোনার জন্য রয়েছি। এটা শোনা মাত্রই ক্যারেন তখন অ্যালিসকে জড়িয়ে ধরে আর বলে, তুমি আমার কিউট ছোট বোনের মতো। এরপর তারা দুজন খাবার খাওয়ার জন্য একটি থাই রেস্টুরেন্টে আসে। সেখানকার ওয়েটার জানায়, এই সিট আগে থেকেই বুক হয়েছে, তাই আপনাদের টেবিল শেয়ার করতে হবে। আর তাদের সাথে টেবিল শেয়ার করতে অন্য কেউ না, টোফার আসে। আর এরই মাঝে ক্যারেনের ফোন আসলে সে ফোনটা পিক করতে উঠে যায়। তখন টোফার তার নিজের হাত বাড়িয়ে দিয়ে অ্যালিসের সাথে পরিচিত হতে চায় আর তার নিজের নাম জানায় ক্রিস্টোফার অ্যান পালমা। পালমা শুনেই তো অ্যালিসের ড্রেকের কথা মনে পড়ে যায়। এরপর সে অ্যান নাম শুনে মনে মনে হাসতে শুরু করে দেয়, কারণ এটা অনেকটা মেয়েদের মতো নাম। তখন টোফার বলে, এটা আমার গ্র্যান্ডমাদার রেখেছে আর আমি তার একমাত্র নাতি। এর মাঝে টোফার অ্যালিসের একটি ফিলিপিনো ল্যাঙ্গুয়েজ শুনে সে বুঝে ফেলে সে ফিলিপিনো। অ্যালিসও টোফার ফিলিপিনো জানতে পেরে চিল্লানো শুরু করে দেয়। তখন আশেপাশের মানুষ
তাদের দিকে তাকায়। তখন অ্যালিস টোফারকে বলে, যাই হোক, অনেকদিন পর মন খুলে ট্যাগলগ ভাষা বলতে পারবো। ট্যাগালগ হলো ফিলিপিনোদের ল্যাঙ্গুয়েজ, যেমন বাংলাদেশের ল্যাঙ্গুয়েজ বাংলা, সেরকমই ফিলিপিনোদের ল্যাঙ্গুয়েজ ট্যাগালগ। এরপর টোফার আবারও নিজের হাত বাড়িয়ে দিয়ে জানতে চায় তার নাম কি। তখন অ্যালিস তার নাম বলে, অ্যালিস জাইরেল প্যারেজ। এটা শোনা মাত্র টোফার শকড হয়ে বলে, বাই এনি চান্স তোমার বয়ফ্রেন্ড কি ড্রেক পালমা? এটা শুনে অ্যালিসও শকড হয়ে যায়। আর সেখান থেকেই দৃশ্য আবার বর্তমান ম্যানিলাতে নিয়ে আসে। এখানে অ্যালিসের অনেক বড় পেস্ট্রি শপ হয়ে গিয়েছে। সেখানে একটি মেয়ে আসে তার ওয়েডিং এর জন্য কেক সিলেক্ট করতে। তখন অ্যালিস জিজ্ঞেস করে, তোমার গ্রুম কোথায়? অর্থাৎ তার ফিয়ন্সের কথা জিজ্ঞেস করে। তখন মেয়েটি জানায় যে তার ফিয়ন্সে সবসময় ব্যস্তই থাকে, কিছুক্ষণ পরে হয়তো আসবে। এর কিছুক্ষণ পরেই একটি ছেলে সেখানে আসে, যাকে দেখে অ্যালিসের হোশই উড়ে যায়, কারণ ছেলেটি আর অন্য কেউ না, ড্রেক ছিল। আর সেই মেয়েটিকে ড্রেক তার সাথে তার ফিয়ন্সি হিসেবে পরিচয় করিয়ে দেয়। ড্রেক আর অ্যালিসের পরিণতি কিভাবে এরকম হলো সেটা তো আমরা কাহিনীর ভেতরেই জানতে পারবো। আর এরকম একটি দৃশ্যের মধ্য দিয়েই গল্প আবার সেই এয়ারপোর্টে চলে যায়। সেখানে অ্যালিস কারোর সাথে ফোনে কথা বলছিল, আর অন্যদিকে ড্রেক আবার বলছিল, আমি এয়ারপোর্টে অপেক্ষা করছি। তখনই সেখানে তার ফিয়ন্সে চলে আসে। আসলে এতক্ষণ ড্রেক তার ফিয়ন্সের সাথেই কথা বলছিল। এদিকে অ্যালিস আবার তার পাসপোর্ট ভুল করে রেখে এসেছিল। তখন এক কাস্টম অফিসার তাকে এসে পাসপোর্ট দিয়ে যায়। আর এখানে আমরা বুঝতে পারি অ্যালিস আসলে ট্রিপের সাথে কথা বলছিল। আর তাদের কথাবার্তার মধ্যে এটাও বোঝা যায় তারা 2 বছর যাবত রিলেশনশিপে আছে। এখন অ্যালিসের কিভাবে ড্রেকের সাথে ব্রেকআপ হলো আর সে কিভাবেই বা টোফারের সাথে রিলেশনে গেল, সেগুলো তো আমরা গল্পের সামনেই জানতে পারবো। যাই হোক, অ্যালিস এয়ারপোর্ট থেকে বেরিয়ে দেখে টোফার তার জন্য ওয়েট করছে। অ্যালিস তখন বলে, আমার 22 বছর হয়ে গিয়েছে, আমি এখন বেবি নই যে আমার বেবি সিটার দরকার। টোফার তখন বলে, ট্রিপ তো একটু অন্যভাবে ভাবে, আর তার মতো তো আমাকে কাজ করতেই হবে, তো এবার তুমি রেডি তো? অ্যালিস তখন বলে, আমার তো আর কোনো অপশন নেই। এটা বলেই সে গাড়িতে গিয়ে বসে। আর এরই মধ্য দিয়ে আজকের এপিসোড এখানেই ইন্ড হয়ে যায়। আসলে এটা একটি অনগোয়িং ফিলিপিনো ড্রামা, তো এটার প্রত্যেক এপিসোড ফ্রাইডেতে আসে। তোমরা যদি এটার নেক্সট এপিসোড চাও তাহলে আমাকে বেশি বেশি লাইক আর কমেন্ট করে জানাও। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে পরের এপিসোডে। আল্লাহ হাফেজ।